This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. তবে শুরুতেই হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সৌমেন সেনের যে বেনজির সংঘাত হয়েছে সেই সংঘাতের খবরে নজর রাখা যাক, কারণ কয়েকদিন ধরেই আমরা সকলেই তার দিকে নজর রেখেছি। এই নিয়ে সুপ্রিম কোর্টের স্বতঃপ্রণোদিতভাবে হস্তক্ষেপ করতে দেখে গোটা দেশ। আজ বেনজির সেই সংঘাতে দাড়ি টেনে দিল শীর্ষ আদালত। মেডিকেলে ভর্তি সংক্রান্ত সমস্ত মামলা আপাতত কলকাতা হাইকোর্টের হাত থেকে সরিয়ে নেওয়া হলো। শীর্ষ আদালত জানিয়েছে তারাই মামলাগুলো শুনবে। এদিন এজলাসে আর কি হলো দেখুন। মেডিকেল নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের দুই বিচারপতির বেনজির সংঘাত, তারপরেই স্বতঃপ্রণোদিত হয়ে হস্তক্ষেপ করেছিল সুপ্রিম কোর্ট। শনিবার মামলায় স্থগিতাদেশ জারি করার পরে সোমবার মামলাটাই নিজেদের হাতে নিয়ে নিল শীর্ষ আদালত। মেডিকেলে সংরক্ষিত আসনে ভুয়ো সার্টিফিকেট দিয়ে ছাত্র ভর্তির অভিযোগে সম্প্রতি হাইকোর্টের দ্বারস্থ হন এক ছাত্রী। প্রথমে মামলার তদন্তভার সিআইডিকে দেয় কলকাতা হাইকোর্ট। 24 জানুয়ারি শুনানিতে সিআইডির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এরপরই মেডিকেল মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি গাঙ্গুলির নির্দেশ চ্যালেঞ্জ করে সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। মৌখিক আবেদনের ভিত্তিতে ডিভিশন বেঞ্চ সিবিআই তদন্তে স্থগিতাদেশ দেয়। এরপরে সিঙ্গেল ও ডিভিশন বেঞ্চের বিচারপতির মধ্যে দফায় দফায় চরম সংঘাত দেখে গোটা দেশ। ডিভিশন বেঞ্চের বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। পাশাপাশি ডিভিশন বেঞ্চের নির্দেশ নিয়ে প্রক্রিয়াগত প্রশ্ন তুলে বহাল রাখেন সিবিআই তদন্তের নির্দেশ। বিচারপতি সেনের বিরুদ্ধে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের প্রকাশ্য মন্তব্য এবং সেই মন্তব্য নির্দেশনামায় ঠাঁই পাওয়ার পরে নড়ে চড়ে বসে সুপ্রিম কোর্ট। এদিন 5 বিচারপতির বিশেষ বেঞ্চের নির্দেশ। হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ বা ডিভিশন বেঞ্চ কোথাও মেডিকেল মামলার শুনানি হবে না। এই মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে। আগামী 3 সপ্তাহের মধ্যে সব পক্ষকে হলফনামা দিতে হবে। এই দিনের শুনানিতে রাজ্য সরকারের আইনজীবী কারো নাম না করে বলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিভিন্ন সভা সমিতিতে যোগ দিচ্ছেন। ওই বিচারপতি যেসব মামলার শুনানি করছেন তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। আদালতের কাছে সিব্বল জানতে চান এক্ষেত্রে কি করা যেতে পারে। সিব্বলের সওয়াল শুনে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির মন্তব্য, আমরা একজন হাইকোর্টের বিচারপতি সম্পর্কে কথা বলছি। একজন বিচারপতি সম্পর্কে এই ধরনের আক্রমণাত্মক বক্তব্য ঠিক নয়। আমরা এই নিয়ে কোনো মন্তব্য করলে হাইকোর্টের মর্যাদার উপর প্রভাব পড়বে। রাজ্যের আইনজীবীর পাশাপাশি এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী অভিষেক মানু সিংভিও বলেন, অতীতে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে একটি মামলা সরিয়ে দিয়েছে শীর্ষ আদালত। তা সত্ত্বেও তিনি অবাঞ্ছিত মন্তব্য করেই চলেছেন। যদিও শীর্ষ আদালত জানিয়ে দেয় কোন মামলা কে শুনানি করবেন তা হাইকোর্টের প্রধান বিচারপতির এখতিয়ারভুক্ত। হাইকোর্টের প্রধান বিচারপতির হাত থেকে এই ক্ষমতা কেড়ে নেওয়া উচিত নয়। মেডিকেল মামলা প্রসঙ্গে এদিন সুপ্রিম কোর্টে রাজ্য জানায়, মেডিকেলে ভর্তির 14টি ভুয়ো শংসাপত্র পাওয়া গিয়েছে। 4টি এফআইআরও দায়ের করা হয়েছে। সব পক্ষের সওয়াল জবাবের পরই মেডিকেল দুর্নীতি মামলা নিজেদের হাতে নিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের হস্তক্ষেপের পর রাজনীতির কারবারিদের বক্তব্য, অতএব সুপ্রিম কোর্টের কাছে বাংলার একজন সাধারণ নাগরিক হিসেবে আমাদের অন্ততপক্ষে এটুকু আশা থাকবে যে সুপ্রিম কোর্ট এই যে দুর্নীতির অভিযোগ উঠেছে তার সরজমিনে তদন্ত করে এর পেছনে কারা আছে সামনে আসা উচিত। তার জন্য এবং দ্রুত হওয়া উচিত, সেটাও খুব প্রয়োজনীয়। মেডিকেলে ভর্তির আসল দুর্নীতি তো জ্যোতি বসুর জমানায় জ্যোতি বসুর কোটায় হয়ে আছে, বামফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রীদের কোটায়, যেটা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তুলে দিয়েছেন। সিবিআই তদন্তের আওতায় সেগুলো আসুক। কথায় আছে কথায় বারে কথা। আইনজীবীদের একাংশের মতে বাক সংযমের বার্তা দিয়ে দেশের শীর্ষ আদালত এদিন স্পষ্ট করে দিল যে কলকাতা হাইকোর্টে 2 বিচারপতির সংখ্যা তারা ভালো চোখে দেখছে না। নয়াদিল্লি থেকে ক্যামেরায় সিপিএস নাথের সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, TV9 বাংলা। অবশেষে সুপ্রিম কোর্টের সবুজ সংকেত। প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ার প্যানেল প্রকাশের উপর স্থগিতাদেশ তুলে নিল শীর্ষ আদালত। এক্ষেত্রে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে নির্দেশ দিয়েছিলেন তাকেই মান্যতা দিল সুপ্রিম কোর্ট। স্থগিতাদেশের ফলে 11,765 জনের নিয়োগের জট কাটল। ফলে প্যানেল প্রকাশে আর বাধা থাকছে না। 2022-এর নিয়োগ প্রক্রিয়ায় চাকরি পাবেন 11,765 জন। পর্ষদ জানিয়েছে নিয়োগপত্র তৈরি। মুখ্যমন্ত্রী চান চাকরি দিতে, শিক্ষকের নিয়োগের জট যাতে খুলে যায়, সেই জন্য রাজ্য সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, শিক্ষা দফতর এবং
যে স্বশাসিত সংস্থাগুলি রয়েছে তারা প্রত্যেকেই আপ্রাণ চেষ্টা করছেন। কিছু কিছু জায়গায় কোনো কারণে আইনে জট ছিল, কিছু ক্ষেত্রে জোর করে সেই জট তৈরি করে রাখা হয়েছিল। মুখ্যমন্ত্রী বারবার কোর্টের কাছে অনুরোধ করছিলেন, প্রকাশ্যে বলেছেন যে দয়া করে জটটা খুলে দিন, নিয়োগটা দিতে চাই। যত জট খুলতে থাকে সে তো ভালো, মুখ্যমন্ত্রী যেটা চাইছেন সেভাবেই নিয়োগ হবে। অদ্ভুত কাণ্ড, টনসিলের অপারেশন করাতে গিয়ে মৃত্যু। বাগুইয়াটির বেসরকারি হাসপাতালে একেবারে ধুমধুমার কাণ্ড। এক তরুণীর টনসিলের অপারেশন হয়, চিকিৎসকরা বলেন সফল হয়েছে অপারেশন। রাতে বাড়িতে ফোন যায় আর রীতিমতো বাজ পড়ে পরিবারের সদস্যদের। মৃত্যু হয়েছে ওই তরুণীর। ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা। ধুমধুমার কাণ্ড দেখুন। গলায় তীব্র যন্ত্রণায় ভুগছিলেন দমদম ক্যান্টনমেন্টের মীনাক্ষী বৈরাগী সরকার। ডাক্তার জানান টনসিল ইনফেকশন হয়েছে, অবিলম্বে অস্ত্রোপচার করতে হবে। সেই মতো বাগুইয়াটির বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন মীনাক্ষী। একেবারে পায়ে হেঁটে হাসপাতালে গিয়েছিলেন, একটা অপারেশন আর মুহূর্তের মধ্যে সব শেষ। বাড়ি ফিরল বছর 19-এর তরুণীর নিথর দেহ। ক্ষোভে হাসপাতালে তুমুল বিক্ষোভ পরিবারের। গত 25শে জানুয়ারি মীনাক্ষীকে হাসপাতালে ভর্তি করা হয়। সমস্ত রকম পরীক্ষা নিরীক্ষার পর রবিবার দুপুর 1টা নাগাদ অস্ত্রোপচার হয়। পরিবারের অভিযোগ, তখন চিকিৎসক জানিয়েছিলেন অপারেশন সফল হয়েছে, মীনাক্ষী সুস্থ আছেন। কিন্তু তারা যখন দেখতে যান তখন বেডে শুয়ে কাতরাচ্ছেন মীনাক্ষী। অবস্থার অবনতি হলে রাত 10টা নাগাদ তাকে আইসিইউতে শিফট করা হয়। তার কিছুক্ষণের মধ্যেই পরিবারের কাছে খবর যায় মীনাক্ষীর মৃত্যু হয়েছে। সেই সময় হাসপাতালে কোনো চিকিৎসক পর্যন্ত ছিলেন না বলেও অভিযোগ। চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ তুলে হাসপাতালে ক্ষোভে ফেটে পড়ে পরিবার। আজকে আমার বোন মারা গেছে, কালকে আপনার বোন মারা যাবে। আমরা চাইছি ওই ডাক্তারের লাইসেন্সটা পুরো ক্যান্সেল করে ডাক্তারকে ঘরে বসিয়ে দেওয়া হোক। ট্রিটমেন্ট ঠিক হয়নি বলে আমার বোন মারা গেছে। 19 বছরের মেয়ে এরকম হাই প্রেশারের রুগীকে রেফার করতে বলেনি, কিছু করেনি, মেডিসিন চালিয়েই যাচ্ছে উনি। ডাক্তারবাবুকে প্লাস এই নার্সিংহোমকে দুটোকেই দায়ী করছে একসাথে। সুস্থ হওয়ার আশা নিয়েই চিকিৎসা করাতে গিয়েছিলেন মীনাক্ষী। টনসিলের অস্ত্রোপচার করতে গিয়ে এভাবে বেঘোরে প্রাণ চলে যাবে, কে জানতো? এর দায় কে নেবে? রঞ্জিত ধরের রিপোর্ট, TV9 বাংলা। কলকাতায় গাফিলতির অভিযোগে বিতর্কে বেসরকারি হাসপাতাল। আর রায়গঞ্জে সেখানে হাসপাতাল, রোগী এবং রোগীর আত্মীয়দের নিয়ে উদাসীনতার অভিযোগ প্রশাসনের বিরুদ্ধে। আমজনতা থেকে নেতারা সবাই সরব না, সেখানে রোগী মৃত্যুর কোনো ঘটনা ঘটেনি, কিন্তু যেটা হতে চলেছে সেটাও গাফিলতি বলে মনে করছেন রায়গঞ্জবাসী। হাসপাতাল মানেই রোগীর ভিড়, রোগীর আত্মীয়দের উৎকণ্ঠার জায়গা। চিকিৎসার জন্য প্রতিদিন অসংখ্য মানুষের যাতায়াত লেগেই থাকে। তাই তো হাসপাতালের সামনে যে কোনো কর্মসূচির ক্ষেত্রে বাড়তি সতর্ক থাকে পুলিশ প্রশাসন। বেসিক্যালি আমরা রায়গঞ্জবাসী যারা আছি তারা আমাদের হাসপাতালের সামনে যখন আমরা কোনো পজিশন নিয়ে যাই, সাউন্ড সিস্টেম দিয়ে নিয়ে যাই, তো আমরা এখানে মানবিকতার খাতিরে আমরা এখানে সাউন্ডটাকে লো করে দিই। এবার যদি নিয়েও যাই সেখানে আবার পুলিশ আমাদেরকে আটকে দেয়। এটাই তো হওয়া উচিত, নিয়ম মেনেই তো পুলিশ কাজ করেন। কিন্তু সবসময় সব ক্ষেত্রে কি পুলিশ প্রশাসন সেই নিয়ম মানে? প্রশ্নটা তুলছেন রায়গঞ্জবাসী। সৌজন্যে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা। 30শে জানুয়ারি রায়গঞ্জে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা রয়েছে। রায়গঞ্জ স্টেডিয়ামে হবে সেই প্রশাসনিক সভা। সভাকে ঘিরে প্রশাসনিক মহলের তৎপরতা ইতিমধ্যেই তুঙ্গে। তার সঙ্গেই তুঙ্গে রাজনৈতিক চর্চা। কারণ রায়গঞ্জ স্টেডিয়াম থেকে প্রায় 30 মিটার দূরেই রয়েছে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল। এখানেই বিজেপির প্রশ্ন, কি করে হাসপাতালের সামনে এই কর্মকাণ্ড চলবে? রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতাল বা মেডিকেল কলেজ, তার উল্টো দিকে রায়গঞ্জ স্টেডিয়াম। দূরত্ব কতটা? 25 থেকে 30 মিটার। সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী উচ্চ স্বরে মাইক বাজিয়ে তার সভা কালকে করবেন। আর সেই সাউন্ডে হাসপাতালে যে সমস্ত হৃদরোগী, শিশু রোগী বা অন্যান্য রোগীরা যারা আছে তাদের স্বাস্থ্যের কথা না চিন্তা করে, এটা তার প্রশাসনিক সভা না। প্রশাসনিক সভার আড়ালে উনি তার দলীয় সভা, রাজনৈতিক সভা করতে আসছেন। শুধু বিজেপি নয়, মেডিকেল কলেজের সামনে প্রশাসনিক অনুষ্ঠানকে ঘিরে প্রশ্ন তুলছেন এলাকাবাসীও। তাদের দাবি, এর ফলে হেনস্থার শিকার হতে হবে রোগীর পরিবারকেই। সিএম আসবে,
তার মানে নিশ্চিত প্রচুর গাড়ি ঘোড়া থাকবে, অ্যাম্বুলেন্স নিয়ে আসতে প্রথমে বাধাপ্রাপ্ত, তারপরে সিএম আসবে, সেখানে সাউন্ড সিস্টেম প্রচণ্ড পরিমাণে থাকবে, সেখানে পুলিশ প্রশাসন থাকবে, যেই পুলিশ আমাদেরকে আটকায় পজিশনে বার করতে গেলে সেই পুলিশের সামনে বক্স বাজবে। রোগীর পরিজনদের অভিযোগ শুধু প্রশাসনিক সভাই নয়, মাঝে মধ্যেই হাসপাতালের সামনের মাঠে খেলা মেলা চলে। মা ভর্তি আছে আজ থেকে মোটামুটি 15 দিন হয়ে গেল। হার্টের প্রবলেম আছে, মাইক ডিজি বাজবে। অনেক দিন থেকে মেলা চলছিল, পৌষ মেলা, মেলাটা এখন ভাঙলো। বিরোধী থেকে রায়গঞ্জবাসীদের একাংশ মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে স্থান নির্বাচন নিয়ে সরব, যদিও শাসক দলের দাবি হাসপাতালের সামনে এখন স্টেডিয়ামটা রয়েছে, সেখানে প্রশাসনিক বৈঠক হচ্ছে, সেখানে কখনোই উচ্চস্বরে কখনোই কোনো আওয়াজ হবে না এবং সেখানে ডিজেও অবশ্যই বাজবে না। তো প্রশাসনিক বৈঠক সেহেতু প্রশাসন নিশ্চয়ই সেই চিন্তাভাবনা মাথায় রেখে নিয়ে সেই প্রশাসনিক বৈঠক রেখেছে। শুধু বিজেপিই নয়, হাসপাতালের সামনে সভা নিয়ে সিপিএমও বলছে আমরাও বিভিন্ন সময় যে সমস্ত প্রোগ্রাম করেছি তাতে হাসপাতালে ঢোকার সেখানে ঢোকার সঙ্গে সঙ্গে আমরা মিছিলের দোকান বন্ধ করে দিই, বাইক বন্ধ করে দিই। তো এটা কিন্তু এখন তৈরি করা নয়, এটা আপনারা যদি দেখেন তবে বামফ্রন্টের আমলেই সেটা তৈরি করা হয়েছিল। তো অপরিকল্পিতভাবে আজকে সেই জায়গাগুলো স্টেডিয়ামের সামনেই হসপিটাল তৈরি করে তারা রেখে গেছে। এখন যদি তার দায়ভার শুধুমাত্র আমাদের এই তৃণমূলের ওপরে চাপিয়ে দেয়, তবে নিশ্চয়ই এটা কখনোই কাম্য নয়। এই বিষয়ে আমরা উত্তর দিনাজপুর জেলা প্রশাসন এবং জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু প্রশাসনিক কর্তারা তারা কিন্তু এই বিষয়ে কোনো রকম ক্যামেরার সামনে প্রতিক্রিয়া দিতে নারাজ। কার্যত বলতে গেলে এই বিষয়ে প্রশাসনিক কর্তারা মুখে কুলু পেটেছেন। উত্তর দিনাজপুর থেকে রূপক ঘোষ, TV9 বাংলা। বড়লোকের বেটি লু গান লিখেছিলেন অনেক আগেই, শেষ বয়সে এসে পেলেন পদ্মশ্রী সম্মান। আর পুরস্কার পেতেই শিল্পী রতন কাহারকে নিয়ে দড়ি টানাটানি শাসক বিরোধীদের। কি হয়েছে ভাবছেন তো? তাহলে দেখুন। গান মানে আমি গান নিয়ে আছি, এখনও থাকবো, কিন্তু আমি কেউ যদি একবার ডাকে তার গান করতে যাব, কিন্তু আমি কোনো মতে আমি কোনো প্রচারে যাবেন না? প্রচারে আমি যাবো না। পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন, ফোন মারফত খবর পেতেই শুভেচ্ছার বন্যা। সমাজ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় রতন কাহারকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট। এরপরই শুরু হয়ে যায় রাজনৈতিক দড়ি টানাটানি। শিল্পীকে সংবর্ধনা জানিয়ে রতনবাবুকে দিয়েই পতাকা উত্তোলনে সামিল হন বিজেপির নেতাকর্মীরা। এগিয়ে শাসক শিবিরও। শিল্পীর বাড়িতে হাজির হন সিউড়ির তৃণমূল নেতারা। তাদের পক্ষ থেকেও রতনবাবুকে সংবর্ধিত করা হয়। প্রশ্ন উঠছে, কিছুদিন আগে পর্যন্ত যে শিল্পীকে নিয়ে কোনো রাজনৈতিক দলের মাথা ব্যথা ছিল না, পদ্মশ্রী পেতেই এত কাড়াকাড়ি। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার জন্য আমরা গর্বিত। ওনার প্রতিভা ছিল বলে সেইটা পেয়েছে, আরো আগে দেওয়া উচিত ছিল, আরো আগে দেওয়া উচিত ছিল। ভোটের প্রাক্কালে এটা দিয়ে রাজনীতি করা যায় না। আমরা এইটুকু বলি, উনি আমাদের শ্রদ্ধেয় ব্যক্তি। রতন কাহারের হৃদয় কিন্তু মমতা ব্যানার্জির অনুকূলই আছে। কোনো দড়ি টানাটানি নেই, আমাদের কোনো দড়ির ব্যাপার নেই। পদ্মশ্রী একটা জাতীয় সম্মান পেয়েছে, এটার সঙ্গে রাজনীতির কোনো সঙ্গ নেই। কেউ যদি রাজনীতি মনে করে তো করতে পারে, আমাদের কিছু বলার নেই। রাজনীতি নিয়ে শিল্পীর মাথা ব্যথা নেই, রতন কাহার মজে আছেন গানেতেই। কতই না বীর বিরাইলাম। ভোট যাবে আসবে, তাতে কি যায় আসে শিল্পীর? ভোট বাজারে রতনকে কাছে পেতে চাইছে সব দলই, কিন্তু শিল্পী আছেন শিল্পতেই। জীবন সায়ান্নেও নতুন নতুন লোকগানের খোঁজে এখন শিল্পী রতন কাহার। হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা।